ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা টোপোগ্রাফিক্যাল মানচিত্র সম্বন্ধে জানার চেষ্টা করব। তো টোপোগ্রাফিক্যাল মানচিত্র মানে তোমরা জানো এটিকে বাংলায় ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বলা হয়ে থাকে এবং এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্রটি অ্যাকচুয়ালি কী এবং কিভাবে তার ডেরিভেশন করা হয় সেই সংক্রান্ত ধারণাই আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে টোপোগ্রাফিক্যাল মানচিত্র কিভাবে নাম্বার সিস্টেম পেয়ে থাকে, কারা এই নাম্বার সিস্টেম দেয় এবং কিভাবে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের প্রদর্শন আমরা করে থাকি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্কেলের বেসিসে, সেইগুলোকেও আমরা এখানে জানার চেষ্টা করব। তো প্রত্যেককে ভিডিও শুরুতেই অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, কারণ তোমরা ভিডিওটি দেখছো, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো এবং আবার পুনরায় বলার যে তোমরা বিষয়গুলোকে কন্টিনিউ রাখো। তো আমরা শুরু করছি আমাদের টোপোগ্রাফিক্যাল মানচিত্র। দেখো, টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বলতে আমরা যেটাকে বুঝি সেটি কি, অ্যাকচুয়ালি তার ডেফিনেশন কি সেটা একটু জানা যাক। দেখো, টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র হলো এমন একটি মানচিত্র যার মাধ্যমে আমরা যে কোনো জায়গার উচ্চতাকে মেজার করে থাকি। অর্থাৎ টোপোগ্রাফিক্যাল মানচিত্র এমন একটি ট্র্যাডিশনাল মানচিত্র যার মাধ্যমে আমরা যে কোনো টোপোগ্রাফির আমরা উচ্চতা পেয়ে থাকি এবং এমনভাবেই মানচিত্র বানানো হয়ে থাকে যার মাধ্যমে আমরা স্কেল, লিজেন্ড এবং নর্থ অ্যারো এগুলোর মাধ্যমে তাকে ডিফাইন করতে পারি খুব ইজিলি। তার মানে টোপোগ্রাফিক্যাল মানচিত্র বা টোপোশিট যাকে আমরা বলছি, এটি কিভাবে আমাদের কাছে এসছে তার কিন্তু আমরা ছোটবেলা থেকেই করে আসছি। দেখা যায় আমরা স্কুল লেভেলে 9, 10 বা 11, 12-এ আমরা প্রথম টোপোশিট পাচ্ছি, তারপরে সেখান থেকে কলেজে আসছি, কলেজ লেভেলে এসে আমরা জিওগ্রাফি স্টুডেন্টরা ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড কোনো একটা ইয়ারে বিভিন্ন ইউনিভার্সিটি তাকে শেখাচ্ছে টোপোশিট। তার পরবর্তীতে দেখা যাচ্ছে সেমিস্টার বেসিসে মাস্টার্স লেভেলে বা পরবর্তীতে তোমরা বিএড বা ডিএড করতে গেলেও, কিন্তু ডিএডে করতে গেলে আমার মনে হয় না টোপোশিট লাগে, কিন্তু আমার মনে হয় যে মাস্টার্স লেভেলের ক্ষেত্রে আমাদের কিন্তু টোপোশিট খুব প্রাসঙ্গিক। তো এখন বিষয় হচ্ছে যে আমরা যারা এই সামনে WBSSCর পরীক্ষা দেব বা পরবর্তীতে তোমরা নেট পরীক্ষা দেবে বা সিটেট দেবে, সেই সমস্ত ক্ষেত্রগুলোতে কিন্তু আমাদের এই টোপোশিট থেকে প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। সেই কারণে এই ভিডিওটিকে বানানোর একটা অনুপ্রেরণা মনে হয়েছে এবং তোমাদের সামনে ছোট ছোট করে কিছু ফরম্যাটে আমি এটাকে রাখার চেষ্টা করছি। দেখো, টোপোগ্রাফিক্যাল মানচিত্র আমরা যখন ডিফাইন করলাম যে একটা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র যার মাধ্যমে যে কোনো জায়গার উচ্চতাকে আমরা প্রদর্শন করতে পারছি, সেটা কিভাবে সম্ভব হচ্ছে। দেখো, এই যে উচ্চতার বৈশিষ্ট্য বা উচ্চতার বৈচিত্র্যকে আমরা দেখব, তার মাধ্যমটা হচ্ছে কন্ট্যুর লাইন। এখন প্রশ্ন, কন্ট্যুর লাইন কি? কন্ট্যুর হচ্ছে কি, বাংলায় একে বলা হয় সমোন্নতি রেখা। ভালো করে বুঝবে, সমোন্নতি রেখা। দেখো, সমোন্নতি রেখা মানে কি, এখানে সম উচ্চতা বিশিষ্ট স্থানগুলোকে যে রেখার মাধ্যমে যুক্ত করা হয়। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে 200 মিটারের একটা সমোন্নতি রেখা দেখিয়েছি। এটা কি হচ্ছে, শুধুমাত্র 200 মিটার যে অঞ্চলগুলোতে রয়েছে সেই পয়েন্টগুলোকে কিন্তু যুক্ত করার পর এই ভ্যালুয়েশন আমরা পেয়েছি। ঠিক একইভাবে সার্ভে করার সময় আমরা ডাম্পি লেভেল বসিয়ে ঠিক একই পদ্ধতিতে আমরা অ্যাপ্লাই করেছি। আমরা পরবর্তীতে কন্ট্যুরিং শিখেছি, সেখানেও দেখেছি যে এই ভ্যালুয়েশনের রেফারেন্সেই আমরা দেখতে পাচ্ছি যে একই উচ্চতা বিশিষ্ট স্থানগুলোকে আমরা যোগ করার মাধ্যমে সেই জায়গার উচ্চতা আমরা কন্ট্যুর বা সমোন্নতি রেখার মাধ্যমে পাচ্ছি। তাহলে কন্ট্যুরের কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। বিশেষ বৈশিষ্ট্য কি? প্রথমত, আমাদের কন্ট্যুর লাইন টানার ক্ষেত্রে এভরি পয়েন্ট অ্যালং এ কন্ট্যুর লাইন ইজ দ্য এক্স্যাক্ট সেম এলিভেশন। অর্থাৎ প্রত্যেকটা এলিভেশন সেম মানের হতে পারে। মানে এটা 200 মিটার মানে এখানে সব জায়গায় 200, এটা 220 মানে সব জায়গায় 220, এটা 240 মানে সব জায়গায় 240। এবং কন্ট্যুর লাইনস ক্যান নেভার ক্রস ইচ আদার, কখনো কোনো কন্ট্যুর একে অপরকে ছেদ করবে না। এটাও কিন্তু একটা প্রাসঙ্গিক বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্য কি, কন্ট্যুর লাইন মাস্ট ক্লোজ অন ইটসেলফ। সবসময়ই কন্ট্যুর কিন্তু একটা আরেকটার সাথে ছেদ যখন করছে না, এর কিন্তু একটা শুরু এবং শেষ বিন্দু থাকবে। কখনো হয়তো এসে একই জায়গায় মিলতে পারে যদি সেই জায়গাটা উচ্চতা প্রাপ্ত হয়, অথবা সমতল ভূমির ক্ষেত্রে হয়তো এপাশ থেকে শুরু হয়ে আরেকটা বিন্দুতে গিয়ে শেষ হবে, অর্থাৎ শেষ বিন্দু আমরা দেখতে পাবো। এবং আরেকটা জিনিসও এখানে মাথায় রাখার, কন্ট্যুরকে আমরা ম্যাপে সবসময় ব্রাউন কালি দিয়ে
দিয়ে কিন্তু দেখাবো, অথবা যদি কিছু সম্ভব না হয় সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যদি হয় সেক্ষেত্রে ব্ল্যাক কালার কিন্তু এক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তো এই চারটে বৈশিষ্ট্য একটু মাথায় রাখতে হবে। এখন কন্ট্যুরের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কন্ট্যুর ইন্টারভেল। দেখো বলতে গেলে কন্ট্যুরের প্রত্যেকটা কন্ট্যুর সেম মানে, যদি আমি এটা 200 ধরি, যত উচ্চতা বৃদ্ধি পাবে পরের ভ্যালুটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে এবং তাদের যে শেপ সেটা ছোট হতে থাকবে। অর্থাৎ উচ্চ ভূমিরূপের ক্ষেত্রে কন্ট্যুর ছোট হতে থাকবে এবং সমতল ভূমির ক্ষেত্রে কন্ট্যুরের মান বড় হতে থাকবে। তাহলে এটাও কিন্তু একটা আমরা ফ্র্যাগমেন্টেশন এখান থেকে ক্যারেক্টার বুঝতে পারলাম। তাহলে টোপোগ্রাফিক ম্যাপ উইল contain many contour line but the change in elevation between each line will remain the same। অর্থাৎ প্রত্যেকটা সময় কিন্তু আমরা দেখতে পাবো উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কন্ট্যুরের মানের পরিবর্তন ঘটছে এবং সেই মানগুলো যত ভেতরের দিকে যাবে তত কিন্তু তাদের যে মানের উচ্চতার পার্থক্যে তাদের যে ভ্যালুয়েশন সেটাও কিন্তু চেঞ্জ হবে। তাহলে এটুকু আমরা কন্ট্যুরের রেফারেন্সে আমরা বুঝতে পারলাম, যেটা টোপোগ্রাফিক্যাল ম্যাপের ক্ষেত্রে আমরা ব্রাউন কালি দিয়ে দেখতে পাচ্ছি। এই অবস্থা আমরা টোপোশিটের ক্ষেত্রে, কন্ট্যুরের ক্ষেত্রে দেখতে পাবো। তাহলে এক্ষেত্রে কন্ট্যুর কিন্তু প্রচুর মাত্রায় থাকবে, একটা দুটো কন্ট্যুর কিন্তু থাকবে না, আমরা একসাথে দেখব অনেক কন্ট্যুর, সেটা কন্ট্যুরের ইন্টারভেল দ্বারা নিয়ন্ত্রিত হবে। এখন বিষয় হচ্ছে এই যে কন্ট্যুর বা টোপোশিট যেটুকু আমরা দেখলাম, তার মানে যেখানেই আমরা যাই না কেন সেখানে এক্স্যাক্ট লোকেশনের ভিত্তিতে আমরা যে কোনো জায়গায় আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ যে পাবো সেখানে আমরা ল্যাটিটিউড বা লঙ্গিটিউডের রেফারেন্সে সেখানকার কন্ট্যুরগুলোকে দেখতে পাবো। তাহলে এই যে টোপোশিট, সেই টোপোশিটের অ্যাকচুয়ালি কাজ কি? আজকের দিনে ট্যুর, ট্রাভেলিং, হাইকিং, ট্রেকিং এই সমস্ত কাজে কন্ট্যুর কিন্তু আমাদের যে টোপোশিট সে কিন্তু ভয়ঙ্কর লেভেলে ব্যবহৃত হচ্ছে। সেই কারণে এই টোপোগ্রাফিক্যাল ম্যাপে এই কন্ট্যুরকে জানা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তোমরা যারা জিওগ্রাফি স্টুডেন্ট তারা তো কন্ট্যুর জানোই, যারা জিওগ্রাফি স্টুডেন্ট নয় কিন্তু ভিডিওটি দেখছো, তোমরা অবশ্যই এই যে সমোন্নতি রেখা এর সম্বন্ধে একটু ধারাবাহিক পর্যালোচনা করে তারপরে কিন্তু তোমরা কোনো জায়গায় সার্ভে বা কোনো কিছুতে তোমরা ঘুরতে যাচ্ছ বা ট্রেকিংয়ে যাচ্ছ, তোমরা অফবিটে কোথাও যাচ্ছ, সেই সমস্ত জায়গায় কিন্তু তোমরা ভিজিট করবে। এখন বিষয় হচ্ছে এই যে টোপোশিট, এই টোপোগ্রাফিক ম্যাপ বা টোপোগ্রাফিক্যাল শিট কারা পাবলিশ করে? দেখো আমাদের সার্ভে অফ ইন্ডিয়া, ন্যাশনাল সার্ভে অ্যান্ড ম্যাপিং অর্গানাইজেশন আমাদের দেশের, এরা আমাদের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে তারা টোপোগ্রাফিক্যাল ম্যাপ তৈরি করে থাকে। আমি আবার পরেও একটু দেখাবো। দেখো এই যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ তার কিছু বৈশিষ্ট্য আছে এবং সেই বৈশিষ্ট্য শুধুমাত্র নয়, তার ব্যবহারটা বেশি ইম্পর্টেন্ট, সেই কারণে আমি এখানে ব্যবহারটার কথা তোমাদের কাছে জানাচ্ছি। দেখো খেয়াল করো, আমাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ যদি আমরা দেখি তাহলে দেখব যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ can be used for any kind of geographic planning and architecture purpose। অর্থাৎ আজকের ভৌগোলিক শুধু নয়, আর্কিটেকচারাল বিভিন্ন প্ল্যানিং বা পারপাসে কিন্তু আমরা এই টোপোগ্রাফিক্যাল ম্যাপকে ব্যবহার করতে পারছি। ইট ক্যান বি ইউজড ইন ম্যাটার্স অফ আর্থ সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি। শুধুমাত্র ভূগোল নয়, আর্থ সায়েন্স রিলেটেড সাবজেক্ট তোমরা জানো হয়তো, আমাদের শুধুমাত্র নেট যেটা আমাদের এনটিএ হয়ে থাকে সেটা নয়, এছাড়া আমাদের সিএসআইআর বলে একটি নেট হয়ে থাকে যেখানে আর্থ সায়েন্সের উপরে, অর্থাৎ জিওগ্রাফি, ম্যাথমেটিক্স এই সমস্ত যে সাবজেক্টগুলো নিয়ে যারা পাস করছে বা যারা জিওগ্রাফি থেকেও যদি তার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে তারা কিন্তু এই সিএসআইআর নেট দিয়ে তারা কিন্তু গবেষণায় যেতে পারে। তো এক্ষেত্রে সেই ধরনের ক্ষেত্রগুলোতে আমরা দেখতে পাচ্ছি টোপোশিটের ব্যবহার প্রচুর বেশি। ইট ক্যান বি ইউজড ইন মাইনিং অ্যান্ড আদার সাচ পারপাস লাইক দ্য কনস্ট্রাকশন অফ পন্ড। আজকে বিভিন্ন জায়গায় যে মাইনিং হচ্ছে, গোল্ড মাইনিং, কোল মাইনিং বা বিভিন্ন ধরনের যে মাইনিং হচ্ছে সেখানেও কিন্তু টোপোগ্রাফিক্যাল ম্যাপ ব্যবহার করা হচ্ছে। ইট ক্যান বি ইউজ ফর রিক্রিয়েশনাল পারপাস, যেমন আজকের দিনে আমরা যে হাইকিং করছি, মাউন্টেনারিং করছি, আমরা বিভিন্ন জায়গায় ট্রেকিংয়ে যাচ্ছি, সব সময় যে গুগল ম্যাপ কাজ করবে এমন নয়, সব জায়গায় নেটওয়ার্কও থাকে না, পাহাড়ের উপরে সব জায়গায় এখনো টাওয়ার সিস্টেম চালু হয়নি। সেই ক্ষেত্রে আমরা হয়তো অফলাইন ম্যাপ আগে থেকে ডাউনলোড করে নিয়ে যাচ্ছি, কিন্তু দেখা গেল সেখানে আমাদের মোবাইলটাই চার্জ দেওয়ার বা চার্জ ফুরিয়ে গেল, ডিসচার্জ হয়ে গেল। সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই একটা টোপোশিট যদি সাথে থাকে আমরা যে কোনো জায়গায় ইজিলি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবো বা যে কোনো জায়গায় পৌঁছতে পারবো। সুতরাং এটার ব্যবহার ভয়ঙ্কর লেভেলে আমরা দেখতে পাচ্ছি আজকে টোপোশিট, সেই কারণেই কিন্তু গুরুত্বপূর্ণ।
এছাড়া কি ইট ক্যান বি ইউজ টু গেট এনি ডিটেল ডেসক্রিপশন অফ এনি এরিয়া অফ এনি জিওগ্রাফিক্যাল ফিচার। আমরা যে কোনো জায়গার জিওগ্রাফিক্যাল ফিচার, বিশেষ করে ড্রেনেজ, ল্যান্ডফর্ম, ফরেস্ট, কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন রুট, সমস্ত কিছুর কিন্তু গুরুত্ব আমরা টোপোশিট থেকে ইজিলি বার করতে পারি। সেই কারণে টোপোশিটকে আমরা ঘরে বসে ব্যবহার করে সেই সমস্ত জায়গায় না পৌঁছেও সেই সমস্ত জায়গার ডিটেল আমরা ম্যাপিং করে ফেলতে পারি। তোমরা যারা মাস্টার্স করেছো বা গ্র্যাজুয়েশন করেছো, সমস্ত কলেজেই কিন্তু জানো যে ড্রেনেজ, রিলিফ, তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, সেটেলমেন্ট, সমস্ত কিছুর উপর তোমরা কাজ করেছো এবং সেগুলো উপর বিভিন্ন ভাইবা হয়েছে, তোমরা সেগুলোকে ভালো করে দিয়ে এসছো। সুতরাং এগুলো তোমাদের হয়তো একটু মনে পড়ে যাচ্ছে, হয়তো মনে পড়ার সাথে সাথে এটুও মনে পড়ছে যে একটা নস্টালজিক ফিল হওয়া। কারণ ইতিহাসের যে পার্ট, মানে তোমরা যে সময়টা পেরিয়ে এসছো, সেখানে টোপোসিটি ভূগোলের আসল মানে বলা যেতে পারে কান্ডারি, যেখানে তোমরা ভূগোলকে এনজয় করতে শিখেছো। তো যাই হোক, ইট ক্যান বি ইউজ টু গেট ডিটেল ইনফরমেশন অফ এনি ম্যানমেড ফিচার। আজকে যে আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ করব, সেখানে যে ম্যানমেড ফিচারগুলো কোথায় কিভাবে রয়েছে তা ইন্ডেক্সিং, লিজেন্ডের মাধ্যমে তো আমরা খুঁজে বার করছি। তারপরে যদি আমরা সেখানে সার্ভে করতে যাই, তাহলে অদ্ভুত ব্যাপার, সেটার কি পরিবর্তন, অর্থাৎ আগে কি ছিল বর্তমানে কি আছে, সেই পরিবর্তন কিন্তু আমরা টোপোশিটের মাধ্যমে খুঁজে বার করতে পারি। ইট ক্যান বি ইউজড ইন সিভিল ইঞ্জিনিয়ারিং। আজকে সিভিল ইঞ্জিনিয়ারিং পারপাসে রাস্তাঘাট বানানো বা কোনো জায়গায় রাস্তা ধসে গেছে সেটাকে মেনটেন করা, কিভাবে কত কন্টুরে কিভাবে কন্টুর বান্ডিং করতে হবে বা কোন এলাকায় কিভাবে চাষ করতে হবে, সেই প্রণালীগুলো কিন্তু আমরা টোপোশিটের মাধ্যমে পাচ্ছি। ইট ক্যান বি ইউজ বাই দ্য গভর্নমেন্ট ফর প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস অর ক্যান বি ইউজ বাই দ্য প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল প্লেয়ার। আজকে কোনো জায়গায় কোনো প্রাইভেট ইন্ডাস্ট্রি আসছে, কোনো জায়গায় নতুন ইন্ডাস্ট্রি স্থাপন করতে হবে, ইন্ডাস্ট্রির আরও বেশি বড় করতে হবে, কতটা এলাকা জুড়ে বাড়াতে হবে, সেই সম্বন্ধ ধারণাগুলো আমরা টোপোশিট থেকে পাচ্ছি। সুতরাং টোপোশিটের আজকে একটা ভয়ঙ্কর একটা ব্যবহার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের সেই টোপোগ্রাফিক্যাল ম্যাপ। খেয়াল করো, এটা একটা ওল্ড সিরিজ ম্যাপ। তার মানে টোপোগ্রাফিক্যাল ম্যাপে কিছু সিরিজের ব্যাপার আছে, এত কিছুতে এখন যাওয়ার দরকার নেই। দেখো, এটা একটা ম্যাপ, যে ম্যাপটার মধ্যে দেখো বাদিকে এবং নিচে আমরা স্কেল দেখতে পাচ্ছি। এর পাশে ইন্ডেক্সিং আমরা রয়েছে, মাঝখানে স্কেল রয়েছে। এটা একটা ওল্ড সিরিজ ম্যাপ। কিভাবে সিরিজ ম্যাপ তৈরি হচ্ছে সেগুলোতে আমি আসছি, তাহলে বুঝতে পারবে। দেখো, আমাদের ভারতবর্ষে টোপোগ্রাফিক্যাল ম্যাপ যে সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করে, সেই সার্ভে অফ ইন্ডিয়ার এমব্লেম হচ্ছে এটা, সার্ভে অফ ইন্ডিয়া। 1767 সালে এই সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়েছে, সব থেকে প্রাচীন অর্গানাইজেশন। সার্ভে অফ ইন্ডিয়া নিয়ে কিছু কথা আমি বলবো। দেখো, সার্ভে অফ ইন্ডিয়া দ্য ন্যাশনাল সার্ভে অ্যান্ড ম্যাপিং অর্গানাইজেশন অফ দ্য কান্ট্রি আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। অর্থাৎ কোন ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে সার্ভে অফ ইন্ডিয়া? সার্ভে অফ ইন্ডিয়া আমাদের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আন্ডারে রয়েছে। এরা আমাদের ভারতবর্ষে টোপোশিট বানিয়ে থাকে। এছাড়া কি আরও কোনো সংস্থা ম্যাপ বানিয়ে থাকে? আমাদের আরেকটা সংস্থা আছে, ন্যাটমো, ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থেমেটিক ম্যাপিং অর্গানাইজেশন। এরাও কিন্তু ম্যাপ বানায়, তবে অনেক বেশি জিআইএস বেস কাজ তারা করে থাকে, কিন্তু আমাদের মেন কাজ করছে কিন্তু সার্ভে অফ ইন্ডিয়া। ইট ইজ দ্য ওল্ডেস্ট সায়েন্টিফিক ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারতবর্ষের সব থেকে প্রাচীন বলা যেতে পারে একটা সরকারি অফিস, যেখানে প্রাচীনত্বের বিশেষে কিন্তু এর থেকে প্রাচীন আর কোন সংস্থা নেই। কত সালে স্থাপিত? 1767 সাল বললাম। অ্যান্ড হ্যাজ এভলভ রিচ ট্র্যাডিশন ওভার দ্য ইয়ার। প্রাচীন সময় থেকে বহু ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী ঘটনা কিন্তু এর হাত ধরে ঘটেছে, এবং আমাদের ভারতবর্ষের প্রিন্সিপাল ম্যাপিং এজেন্সি নামে সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু বর্তমানে তার ফ্ল্যাগ বেয়ার করছে। এবং এটা কিন্তু একটা ভয়ঙ্কর লেভেলের আমাদের কাছে একটা এক্সপিরিয়েন্স, যে আমরা যখন সার্ভে অফ ইন্ডিয়ায় যাই, একটা ইতিহাসকে মাথায় রেখে আমরা টোপোশিট কিনতে যাই, যে কোথাও একটা যেন একটা ফিলিংস কাজ করে যে এই অর্গানাইজেশনটা এতটা প্রাচীন এবং তার একটা লেগাসি বহন করছে। সুতরাং দিস ইজ আ ভেরি ফান্ডামেন্টাল ওয়ে টু টক অ্যাবাউট দ্যাট সার্ভে অফ ইন্ডিয়া ইজ আ ভেরি এক্সপিরিয়েন্সড অ্যান্ড ভেরি গুড ইনফরমেটিভ একটা সেন্টার বলা যেতে পারে। সো তোমরা অবশ্যই যখন সার্ভে অফ ইন্ডিয়া যাবে এই বিষয়গুলোকে একটু মাথায় রাখবে। দেখো, সার্ভে অফ ইন্ডিয়া সম্বন্ধে যদি বলা শুরু করি, আমি কিছু তথ্য তোমাদের হাতে দেওয়ার চেষ্টা করছি। দেখো, 1767 সালে যখন সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হলো, তার আগে কি হলো? দেখো, 1757 সালে যখন পলাশীর প্রান্তরে আমরা বাংলার নবাব সিরাজদৌল্লাকে হেরে যেতে দেখলাম, সেই সময়ে 1757 সালে আমাদের বাংলার যে দেওয়ানি সেটা চলে গেল সম্পূর্ণভাবে 1762 সালে বক্সারের যুদ্ধে মীর কাসিমের হেরে যাওয়ার সাথে সাথে। তার মানে পুরো বাংলাটা, সুবে বাংলা, ক্ষমতা পেয়ে গেল আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
তাহলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষের এই সমস্ত অঞ্চলটা সার্ভে করা শুরু করলো, অর্থাৎ তাদের হাতে তো কোনো ম্যাপ নেই, কতটুকু জায়গা তাদের হাতে এলো সেই ব্যাপারটা জরিপ করা দরকার। এই কারণে 1755-56 সালে তারা ব্রিটেন থেকে একজন বিজ্ঞানী, একজন সার্ভেয়ারকে নিয়ে এলেন যার নাম রেনেল। তো বিজ্ঞানী এই রেনেল যিনি এলেন, তিনি ভারতবর্ষের এই সময়ে এই যে বঙ্গীয় অঞ্চল, সেই বঙ্গীয় অঞ্চলকে বেঙ্গল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বেঙ্গল প্রেসিডেন্সি নাম দিলেন, বেঙ্গল প্রেসিডেন্সি। এবং এই বেঙ্গল প্রেসিডেন্সির হাত ধরেই প্রথম সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু স্থাপিত হলো, যার প্রথম সার্ভে জেনারেল হলেন বিজ্ঞানী রেনেল। তাহলে রেনেল সাহেবকে কিন্তু আমরা প্রথম সার্ভে জেনারেল বলবো বেঙ্গল প্রেসিডেন্সির। এবং এই বেঙ্গল প্রেসিডেন্সির হাত ধরে রেনেল সাহেবের বিভিন্ন ম্যাপ পাবলিশড হলো। তোমরা যদি ডক্টর কল্যাণ রুদ্র তার বই দেখো, তোমরা দেখবে বাংলার নদী কথা বলে বইটি আছে, তার একটা দুটো ভার্সন আছে, একটা বড় ভার্সন, একটা ছোট ভার্সন। তোমরা ছোট ভার্সনটাও কিনতে পারো। সেখানে তোমরা ফোল্ডেড অবস্থায় সেই রেনেল সাহেবের ম্যাপকে তিনি দিয়েছেন, মানে একটা এক্সক্লুসিভ কাজ। তোমরা অবশ্যই বাংলার নদী নিয়ে যদি আলোচনা গবেষণা করো তাহলে ওই বইটাকে তো তোমাদের লাগবেই। তো যাই হোক, রেনেল সাহেবের ম্যাপ আমরা বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম সার্ভেয়ার জেনারেল হিসেবে তাকে নিয়োজিত হতে দেখলাম। এর পরবর্তীতে মাদ্রাজ প্রেসিডেন্সি স্থাপিত হলো, চেন্নাই, যেটাকে আমরা এখন বলি। মাদ্রাজ প্রেসিডেন্সির হাত ধরে আমরা দেখতে পেলাম যে মাদ্রাজ প্রেসিডেন্সিতে পরবর্তীতে কলিন ম্যাকেঞ্জি বলে একজন এলেন। কলিন ম্যাকেঞ্জি, তোমরা যদি গুগল করো দেখবে কলিন ম্যাকেঞ্জি, এনাকেই আমরা সার্ভেয়ার জেনারেল প্রথম বলা হচ্ছে, কলিন ম্যাকেঞ্জিকে। তো ইনি অ্যাকচুয়ালি মাদ্রাজ প্রেসিডেন্সির প্রথম সার্ভেয়ার জেনারেল নিয়োজিত হলেন। এখন বর্তমানে যিনি দায়িত্বে আছেন, যিনি এখন বর্তমানে একজন আইএএস হিসেবে রয়েছেন, তার নাম হচ্ছে, তোমরা জানো হয়তো, যে তোমরা গুগল করে দেখেও নিতে পারো, যে হিতেশ কুমার বলে একজন আছেন, হিতেশ কুমার মাখোয়ানা। ইনি একজন আইএএস, তিনি বর্তমানে কিন্তু সার্ভেয়ার জেনারেল হিসেবে কাজ করছেন। সুতরাং বর্তমানে সার্ভে জেনারেল হওয়ার জন্য তোমাদের কিন্তু এই আইএএস পরীক্ষার মাধ্যমে যেতে হবে। সুতরাং এটা একটা মজাদার জিনিস যে কিভাবে শিফট হচ্ছে ব্যাপারগুলো। তো এটাও আমরা উইকিপিডিয়া থেকে কিন্তু জেনে নিতে পারি, যে পদ্ধতিগুলো আমরা দেখতে পাচ্ছি যে অনেক সার্ভেয়ার জেনারেল এসছে। আরও কিছু যদি তথ্য দেওয়া ব্যবস্থা করা যায়, যেমন ধরো এখানেই আমরা দেখতে পেলাম স্যার এভারেস্টকে, অর্থাৎ যিনি জর্জ এভারেস্ট, তিনি প্রথম ভারতবর্ষে এলেন এই সার্ভেয়ার জেনারেল হিসেবে নিয়োজিত হয়ে। সম্ভবত 7 নম্বর কি 8 নম্বর তিনি ছিলেন সার্ভেয়ার জেনারেল। ইনি আসার পর আমাদের রাধানাথ সিকদার এনার আন্ডারে কিন্তু একজন সার্ভেয়ার হিসেবে নিয়োজিত হয়েছিলেন। রাধানাথ সিকদার অ্যাকচুয়ালি কি করেছিলেন তোমরা জানো, যে আমাদের পিক 15, যেটাকে আমরা সাগর মাথা বলি, সাগর মাথা, অর্থাৎ আমরা যার নাম চায়নাতে জানি সাগর মাথা, তখন পিক 15 নাম ছিল। পরবর্তীতে এই পিক 15-এর নামই হলো মাউন্ট এভারেস্ট। অর্থাৎ শুধুমাত্র তিনি সার্ভেয়ার জেনারেল থাকার জন্য রাধানাথ সিকদারের পুরো কৃতিত্বটাই তিনি নিয়ে চলে গেলেন, এবং মাউন্ট এভারেস্টের নাম আমরা পিক 15 থেকে পেয়ে গেলাম এই অবস্থাতে। তো এটাও কিন্তু আমরা একটা দেখছি যে এখানেও একজন ভারতীয় বিজ্ঞানীর কৃতিত্ব রয়েছে, যেটাকে আমরা অস্বীকার করে আমরা ইউরোপিয়ানদের নাম দেখতে পাচ্ছি। তো যাই হোক, আমাদের যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, যার নাম্বারিং সিস্টেম নিয়ে আজকের ভিডিও, সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি। দেখো, আমাদের ভারতবর্ষের যে নাম্বারিং সিস্টেম অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ, একে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করি। প্রথম ভাগটিকে বলা হয় ইন্ডিয়া অ্যান্ড অ্যাডজাসেন্ট কান্ট্রি সিরিজ। এটাকে একটা ওল্ড বা ট্র্যাডিশনাল পদ্ধতির মধ্যে দিয়ে করা হয়েছে। দিস ইজ ওল্ড সিরিজ প্রসেস। এবং যেটা এই বর্তমানে দেখতে পাচ্ছ দ্বিতীয় নাম্বার ইন্টারন্যাশনাল ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড সিরিজ, একে নিউ সিরিজ বলা হয়। নিউ সিরিজ, অনেকে এটাকে আমরা ওপেন সিরিজ ম্যাপও বলে থাকি। তার মানে ওপেন সিরিজ কেন? ওপেন সিরিজ হচ্ছে এই কারণে যে যেটা সবার জন্য উপলব্ধ সেটা ওপেন, সেই কারণে একে ওপেন সিরিজ। তো আমরা দ্বিতীয় ক্ষেত্রটা কিভাবে আসছে তার আগে জানবো ইন্ডিয়া অ্যান্ড অ্যাডজাসেন্ট কান্ট্রি সিরিজ। দেখো, এখানে যে ম্যাপটি আমরা দেখছি, সেখানে দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট জোনে আমরা কাজ করছি। জোনটা কি? জোনটাকে ভাগ করা হয়েছে 4 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি নর্থ ল্যাটিটিউডে। অর্থাৎ আমরা দুটো ফরমেশন দেখব, এক
একটা ল্যাটিটিউডগত এবং একটা লঙ্গিটিউডগত, অর্থাৎ একটা অক্ষরেখাগত এবং একটা দ্রাঘিমা রেখাগত। তাহলে অক্ষরেখাগত যদি দেখি তাহলে দেখা যাচ্ছে উপরের দিকে, যেহেতু আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছি, উপরের দিকে বাড়বে, তাহলে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ইন্টারভেলে আমরা ভাগ করতে দেখছি। সেই কারণে আমরা এই ইন্টারভেলকে দেখব 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রিতে উপরের দিকে ভাঙছে, এবং দ্রাঘিমাগতভাবেও দেখা যাচ্ছে 44 ডিগ্রি থেকে 124 ডিগ্রি 4 ডিগ্রি 4 ডিগ্রি করে পূর্ব দিকে বাড়ছে ইস্টার্ন পার্টে। তাহলে নর্দার্ন পার্টের রেফারেন্সে, নর্থের রেফারেন্সে এটা আমরা দেখছি 4 ডিগ্রি বাড়ছে, এবং ইস্টার্ন পার্টের রেফারেন্সেও দেখছি এটা 4 ডিগ্রি করে বাড়ছে। কিভাবে এটাকে ভাগ করা হলো? বেসড অন পলিকনিক প্রজেকশন। কোন প্রজেকশন? পলিকনিক প্রজেকশন। তার মানে আমরা প্রজেকশনের যে রেফারেন্স, সেই প্রজেকশনে পাচ্ছি যে ওল্ড সিরিজ ম্যাপ পলিকনিক প্রজেকশনের উপর বেস করে এই রেফারেন্সে তারা ভাগ করলো ব্রিটিশ কোম্পানি। তাহলে ব্রিটিশ কোম্পানির রেফারেন্সে তারা কতগুলো এলাকা ভাগ করলো? 136টা সেগমেন্ট, যাকে 136 গ্রিড বলা হচ্ছে। এবার সবকটাই কি তারা সার্ভে করলো? না, 106টা সেগমেন্টকে তারা সার্ভে করতে পারলো। কেন না? সবকটাতে পৌঁছানো, অর্থাৎ হ্যাবিটেবল রিজিয়ান সবকটা নয়, ইনহ্যাবিটেবলও অনেক জায়গা, যেমন আন্দামান আমরা যদি সেই সময়ের রেফারেন্সে ভাবি, বহু জায়গায় ছিল যেগুলো নিরক্ষীয় ক্রান্তীয় জলবায়ুতে ভয়ঙ্কর লেভেলের ডেন্স ফরেস্ট থাকার জন্য সব জায়গায় কিন্তু পৌঁছানো সম্ভব হয়নি। 52টা গ্রিড, 40 থেকে 92 নম্বর গ্রিড আমাদের এই ইন্ডিয়ান কন্টিনেন্টের মধ্যে, সাবকন্টিনেন্টের মধ্যে শুধু ইন্ডিয়ার উপর পড়ছে 40 থেকে 92টা। তাহলে 52টা গ্রিড ইন্ডিয়াতে ওল্ড সিরিজে পড়ছে। খেয়াল করো, এর মধ্যে 72, 73, 78 এবং 79 এই 4টে নাম্বার আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে। কত থেকে কতর মধ্যে? 4 ডিগ্রি নর্থ থেকে 40 ডিগ্রি নর্থ, 44 ডিগ্রি ইস্ট থেকে 124 ডিগ্রি ইস্টের মধ্যে থাকা অবস্থাতে। এই অবস্থাতে আমরা বুঝলাম যে ভারতবর্ষকে এই অবস্থায় ভাঙা হয়েছে। এটা কি হিসেবে ভাঙা হলো, এবার সেটাতে আসছি। দেখো, এখানে স্কেল রয়েছে 1:10 lakhs, মানে আমরা এটাকে একটা মিলিয়ন শিটের রেফারেন্স কিন্তু ভাবতে পারি। তাহলে আমরা প্রথম যে ভাগটা পাবো সেই শিটটার নাম হচ্ছে কি? মিলিয়ন শিট। অর্থাৎ আমরা প্রথম যে টোপোগ্রাফিক্যাল ম্যাপটা পাচ্ছি সেই ম্যাপটাকে আমরা বলবো মিলিয়ন শিট ম্যাপ, যার স্কেল কত? 1:10 lakh, মানে 1 মিলিয়ন, অর্থাৎ স্কেল থেকে তার নাম। এক্সটেনশন বলছে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। এই সময় প্রত্যেকটা টোপোশিটের কন্ট্যুর ইন্টারভেল থাকবে, অর্থাৎ এক একটা কন্ট্যুর থেকে আরেকটা কন্ট্যুরের ডিফারেন্স থাকবে 500 মিটার করে। এরকমই একটা নাম্বার আমরা নিলাম 73। এইবার এই মিলিয়ন শিট এত ভয়ঙ্কর লেভেলের বিশাল এলাকা যে সামান্য বড় বড় নদীগুলো, যেগুলো বিশাল নদী, সেগুলোকেও একটা সামান্য নদী হিসেবে দেখা যাচ্ছে। মানে একটা চুলের মতো হয়তো ফ্র্যাগমেন্ট আছে, তার মানে যেগুলো ছোট ছোট নদী সেগুলো ওই ম্যাপের মধ্যে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই অসুবিধা দূর করার জন্য সেই ম্যাপটাকে, অর্থাৎ মিলিয়ন শিটটাকে আমরা 4টে ভাগে ভাগ করলাম। 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রিকে যদি 4 দিয়ে ভাগ করা হয়, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি সেগমেন্ট আসে, তার 10 লাখকে যদি 4 দিয়ে ভাগ করা হয় 2,50,000 আছে। অর্থাৎ এটা একটা ডিগ্রি ভ্যালুয়েশন। দেখো, আগেরটা স্কেল থেকে নাম এলো, এটা ডিগ্রি থেকে নাম এলো কি? ডিগ্রি শিট। এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি তার কন্ট্যুর ইন্টারভেল কত? 100 মিটার করে। নাম্বার কি পড়ছে? এ থেকে পি অবধি। দেখো, আমরা 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রিকে যদি 1 ডিগ্রি করে ভাগ করি, আমরা 16টা ভাগে ভাগ করতে পারছি। সেই 16টা ভাগের রেফারেন্সে এ থেকে পি অবধি আসছে, সেই কারণে আমরা একটা নাম্বার নিলাম 73P। এবার এই 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রিকে পুনরায় আবার দুটো ভাগে ভাগ করা হলো। তাহলে 1 ডিগ্রিকে 2 ভাগে ভাগ করলে 30 মিনিট ইন্টু 30 মিনিট। আমরা একটা রেফারেন্সে স্কেল নিচ্ছি 1:1 লাখ, যাকে আমরা কোয়াড্রেন্ট শিট বলছি। কন্ট্যুর ইন্টারভেল হলো তার 50 মিটার। আমরা ডাইরেকশনে তাকে পাচ্ছি 73P/AC, বা সাউথ ওয়েস্ট বা নর্থ ইস্ট বা নর্থ ওয়েস্ট। এই অবস্থাতে এই কোয়াড্রেন্ট শিটকে 30 মিনিট ইন্টু 30 মিনিটকে পুনরায় আবার ডবল ভাগে, দুটো ভাগে ভাগ করা হলো, যাকে 15 মিনিট ইন্টু 15 মিনিটে ভাগ করা হলো। স্কেল ভাগ করে 1 লাখকে যদি 2 দিয়ে ভাগ করা হয় আমরা 50,000 পাচ্ছি। একে আমরা 15 মিনিট শিটে ভাগ করছি, কন্ট্যুর ইন্টারভেল দিচ্ছি 20 মিটার করে, এবং নাম্বার দিচ্ছি আবার পুনরায় 16টা, কারণ 16টা ভাগ পাচ্ছি 73D/16। 15 মিনিট শিটের পরেও একটা স্পেশাল শিট যদি স্পেশাল পারপাসে আরও ডিটেলে সার্ভে করে বার করা হলো, যেটা আমাদের খুব বেশি কাজে লাগে না, শুধু গবেষকদের জন্য। সেই ধরনের ম্যাপ বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদের জন্য, বা যারা সার্ভে করছে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে, তারা বিভিন্ন গবেষণার কাজের জন্য এই ম্যাপটা বার করলো, যেটা স্কেল হলো 1:25,000। দুটোই 25,000, কিন্তু ডাইমেনশন চেঞ্জ হলো কি? একটা 7 মিনিট 30 ইন্টু 7 মিনিট 30, একটা 5 মিনিট ইন্টু 7 মিনিট
মিনিট 30, যেটা স্কেল ইন্টারভেল আমরা কন্ট্রোল ইন্টারভেল দেখলাম 10 মিটার বোথ, কিন্তু একটা হলো 4টে ভাগ আর একটা হলো 6টা ভাগ, অর্থাৎ 1 থেকে 6 অথবা সাউথ ইস্ট নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট নর্থ ওয়েস্ট। কীভাবে হলো এবার একটু ডেরিভেশনটা দেখো, এই পুরো ব্যাপারটাকেই আমি ডেরিভেট করছি। খেয়াল করো, আমাদের মিলিয়ন শিট প্রথম, যাতে 1 লাখ 1:10 লাখ আমি স্কেল পাচ্ছি, এক্সটেনশন বলছি 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, কন্ট্রোল ইন্টারভেল বলছি 500 মিটার, রেফারেন্স নাম্বার 73, একে আমরা দেখো 28, এপাশে যদি 28 থাকে এপাশে 32, এপাশে যদি 76 থাকে এপাশে 80, তার মানে 4 ডিগ্রি ইন্টারভেল ইন্টু 4 ডিগ্রি, একে আমরা 1 ডিগ্রিতে ভাগ করছি, তার মানে 16টা ভাগ হবে এ থেকে পি অবধি। এই এ থেকে পি অবধির মধ্যে আমি একটা নাম্বার নিচ্ছি 53, এই নাম্বারটাকে আমি দেখিয়েছি, একেই আমরা এবার 16টা ভাগ করব। 16টা ভাগের রেফারেন্সে আমি যে কোনো একটা নাম্বার আমি নিতে পারি। দেখো 16টা ভাগ আমার পাওয়া গেছে, এখান থেকে আমি এনটাকে তুলছি, তাহলে নাম্বার হয়ে যাচ্ছে 79 এন। দেখো এখানে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রিকে আমি 1 ডিগ্রিতে ভাগ করছি, 2,50,000, অর্থাৎ এটা একটা ডিগ্রি শিট। ওকে, এবার এই ডিগ্রি শিটের রেফারেন্সে আমরা একে আবার 4টে ভাগে বা 2টো ভাগে ভাগ করব। কোয়াড্র্যান্ট, দেখো 2টো ভাগ মানে কি, এই যে এইভাবে 2টো, অর্থাৎ 4টে টোটাল তৈরি হবে, একটা দ্রাঘিমা একটা অক্ষরে কাটানো হবে, সেটা বলা হচ্ছে। এই হিসেবে 30 মিনিট, মানে এটা যদি 27 ডিগ্রি হয়, এটা যদি 26 ডিগ্রি হয়, তাহলে মাঝখানে তার কত থাকবে 26 ডিগ্রি 30 মিনিট। এপাশে যদি 93 ডিগ্রি ইস্ট হয়, এটা যদি 94 ডিগ্রি, তার মানে এটা কত হবে 93 ডিগ্রি 30 মিনিট ইস্ট। তাহলে এই যে রেফারেন্স, এই রেফারেন্সে আমরা কি পেলাম, 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি স্কেলকে আমরা 30 মিনিট ইন্টু 30 মিনিটে নিয়ে এলাম 1 লাখ, যাকে বলা হচ্ছে, একে আমরা কোয়াড্র্যান্ট শিটও বলতে পারি। তাহলে এই যে কোয়াড্র্যান্ট শিট যেটাকে আমরা পেলাম, এই কোয়াড্র্যান্ট শিটের রেফারেন্সে আমরা কি পেলাম, আমরা আবার একে পুনরায় ভাগ করলাম, যাকে ওই কোয়াড্র্যান্টের রেফারেন্সে যদি দেখা হয়, বা আমরা যদি বলি যে আমাদের যে স্কেল 1:1 লাখ আছে, তাকে আমরা যদি পুনরায় আবার 16টা ভাগ করি, অর্থাৎ 24 ডিগ্রি আর 25 ডিগ্রির মাঝে আমরা যদি তাকে 16টা ভাগে ফেলি, তাহলে দেখো আমাদের 1 লাখের রেফারেন্সে আমরা যদি প্রত্যেকটা 24 আর 25-এর মধ্যে আমার কি হচ্ছে, তাহলে 4টে ভাগ, মানে এক একটা কি হচ্ছে 15 মিনিট করে করে, তাহলে এটা হচ্ছে 30 মিনিট, এটা হচ্ছে 45 মিনিট। ঠিক একইভাবে এদিকেও আমাদের 15 মিনিট, 30 মিনিট আর 45 মিনিট, এইভাবে আমরা ডিগ্রি মিনিট পাচ্ছি। এই ডিগ্রি মিনিটের রেফারেন্সে প্রত্যেকটা ঘরের রেফারেন্স তাহলে 1 থেকে 16 অবধি আমরা পেয়ে যাচ্ছি নাম্বারিং, কারণ এনের পাশে আমার নাম্বারকে বসাতে হবে, না হলে তো একই রকম ফিট হয়ে যাবে। তো এই হিসাবে আমরা দেখতে পেলাম 15 মিনিট শিটে 1:50,000, যার এক্সটেনশন 15 মিনিট ইন্টু 15 মিনিট, আমরা ইন্টারভেল নিলাম 20 করে। আমরা যে ম্যাপটা দিয়ে কলেজ ইউনিভার্সিটিতে কাজ করছি সেই ম্যাপটা হচ্ছে 73D/16 বা 14/11, আমরা যেটাই নিই, যার স্কেল হচ্ছে 1:50,000, এরকম একটা নাম্বার। তাহলে এই রেফারেন্সগুলো কিন্তু আমরা 15 মিনিটের রেফারেন্সে আমরা পেলাম। তো এই হচ্ছে আমাদের মূল জায়গা। যদি এর পরেও আমাদের বিশেষ প্রয়োজন হয়, তখন তাকে আবার স্পেশাল শিটে ভাঙা হলো, যার স্কেল 1:25,000, শুধু 25,000, এবং তার একটা ডাইমেনশন হলো 7 মিনিট 30 ইন্টু 7 মিনিট 30, আরেকটা হলো 5 মিনিট ইন্টু 7 মিনিট 30, যেটা প্রয়োজন। দুটোই 10 মিটার ইন্টারভেল, যেখানে একটা হলো 73D/16 বাই সাউথ ইস্ট, আরেকটা হচ্ছে 73D/16/1। যেমন এটার ক্ষেত্রে দেখো 26 ডিগ্রি 15 মিনিট, 26 ডিগ্রি 30 মিনিট, তার মানে ইন্টারভেল কত, মাঝখানে 7 মিনিট 30 সেকেন্ড। কিভাবে হচ্ছে, 26 ডিগ্রি 15 মিনিটের সাথে যদি আমি 7 মিনিট 30 যোগ করি, তাহলে 26 ডিগ্রি 22 মিনিট 30 সেকেন্ড, আবার 7 মিনিট 30 যোগ করলে 7 ডিগ্রি 30 মিনিট, তাহলে 7 মিনিট 30 আমার যোগ হচ্ছে। আবার একইভাবে 85 ডিগ্রি 30 যদি আমি যোগ করি, তাহলে 85 ডিগ্রি 37 মিনিট 30 সেকেন্ড, তার সাথে যোগ হয়ে 85 ডিগ্রি আবার 7 মিনিট 30 সেকেন্ড, 85 ডিগ্রি 45 মিনিট। তার মানে এইভাবে 4টে জোনেশন পেলাম, নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট। এইভাবে আমি যে কোনো একটা জায়গার ম্যাপকে আমি তুলতে পারি। এটাও যদি প্রয়োজন না হয়, আমি এটাকে পুনরায় 5 মিনিট এবং 7 মিনিট 30 সেকেন্ড, মানে 26 ডিগ্রি 15 মিনিট, পরেরটা হবে কত 26 ডিগ্রি 30 মিনিট, 26 ডিগ্রি 45 মিনিট, 26 ডিগ্রি 30, 26 ডিগ্রি, এটা হচ্ছে 15, এটা 20, এটা 25, তাহলে 5 মিনিট, এটা 30, তাহলে 5 মিনিট করে আমার ইন্টারভেল। তাহলে এটা হলো অক্ষরেখা ভিত্তিতে, আর 7 মিনিট 30 সেকেন্ড আর একটা দ্রাঘিমাগত ভিত্তিতে। এটা যদি 25 ডিগ্রি 30 হয়, তাহলে এটা 85 ডিগ্রি 37 মিনিট,
তাহলে পরেরটা 85 ডিগ্রি 45 মিনিট। তাহলে এই ডেরিভেশনটাও কিন্তু আমাদের স্পেশাল রেফারেন্সে আমরা রাখলাম। সুতরাং এটা হচ্ছে খুব লিস্ট ইউজ একটা ম্যাপ, যেটাকে আমরা স্পেশাল শিট বলছি। এইভাবেও কিন্তু একটা ভাইভাই কোশ্চেন হতে পারে বা তোমাদের কোনো পরীক্ষাতে প্রশ্ন হতে পারে যে 1:25,000 স্কেলের এক্সটেনশন কোনটা, যে কোনো একটা দিয়ে অন্যগুলো ভুল দিল, সেক্ষেত্রে তোমাদের এটা কিন্তু অ্যান্সার ঠিকভাবে দিতে হবে। এই পুরো ব্যাপারটাই একটা ছোট্ট ছবির মাধ্যমে, যেটা বইতে রয়েছে, বিখ্যাত বই আশিস সরকার মহাশয়ের, সেইখান থেকে এটা তোলা। দেখো বইয়ের ছবি বুঝতেই পারা যাচ্ছে। দেখো এটা পুরোটাই একটা ছোট্ট শিটের মাধ্যমে বোঝানো হয়েছে। মিলিয়ন শিট, তাকে আমরা ডিগ্রি শিটে ভাঙছি। ডিগ্রি শিটকে আমরা কোয়াড্রেন্ট অথবা 15 মিনিট শিটে ভাঙছি। 15 মিনিট শিটকে আমরা স্পেশাল দুটো ভাগে 1:25,000 25,000-এ একটা ডাইরেকশন ওয়াইজ একটা নাম্বার ওয়াইজ ভেঙে নিচ্ছি। মিলিয়ন শিটের ক্ষেত্রে স্কেল 1:10 lakhs, বারবার বলছি এটা কিন্তু আসতে পারে, সেই কারণে মনে রাখবে। ডিগ্রি শিটের ক্ষেত্রে আমাদের স্কেল 1:2,50,000। আমাদের ডাইরেকশন কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো এটা আমাদের 1:1 লাখ। আমাদের 15 মিনিট স্কেলের ক্ষেত্রে 1:50,000। আমাদের স্পেশাল শিট 1:25,000, এটাও 1:25,000। তাহলে কন্ট্রোল ইন্টারভেলের রেফারেন্সে যদি ধরি মিলিয়ন শিটের কন্ট্রোল ইন্টারভেল 4 ডিগ্রি, ডিগ্রি শিটের ক্ষেত্রে 1 ডিগ্রি, কোয়াড্রেন্ট শিটের ক্ষেত্রে আমাদের কোয়াড্রেন্ট মেনটেন হচ্ছে অর্থাৎ 26, আর এদিকে হচ্ছে 27, মানে এক্ষেত্রেও 1 ডিগ্রি কোয়াড্রেন্টে। ডিগ্রি শিটের ক্ষেত্রে আমরা রেফারেন্স পাচ্ছি, এবং তারপরে আমরা 15 মিনিট শিটে 15 মিনিট করে ইন্টারভেল। তাহলে এটার 50 ডিগ্রি 50-এর ক্ষেত্রে অর্থাৎ 1:50,000-এর ক্ষেত্রে আমাদের স্কেল রেফারেন্স থাকছে যখন 1:50,000, আমরা ডিগ্রি আমাদের যে কন্ট্রোল ইন্টারভেল সেটা থাকছে 15 মিনিট রেফারেন্সে। তো এই জিনিসগুলোকে কিন্তু একটু মাথায় রেখে আমাদের পরীক্ষায় যেতে হবে। এইবার একটা মজাদার জিনিস তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো আমরা যে জিওগ্রাফিক্যাল ম্যাপ পাচ্ছি সেখানে একটা স্কেল রেফারেন্স কি, মাইলের সাথে কি রিলেশন আছে আমাদের স্কেলের। আমরা পুরো স্কেল পদ্ধতিটা এতক্ষণ অবধি যেভাবে পেলাম সেটা সবটাই হচ্ছে সিজিএস পদ্ধতি, অর্থাৎ সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি, অর্থাৎ আমরা কিলোমিটার সেন্টিমিটারে রিলেশন পাচ্ছি। সেক্ষেত্রে যদি আমাদের আগেকার সময়ে চলে যাওয়া হয়, অর্থাৎ ব্রিটিশরা কিন্তু কিলোমিটার সেন্টিমিটার এসব বুঝতো না, তারা মাইল এসবে বুঝতো। তাহলে আমরা যে 1:10 লাখ সিস্টেম জানছি, যেটাকে আমরা মিলিয়ন শিট বলছি, এই মিলিয়ন শিটকে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশরা বলতো 1 ইঞ্চিতে 16 মাইল, অর্থাৎ যেটা আমরা মিলিয়ন শিটের স্কেল যেটা 10 লাখ, সেটা কিন্তু তারা 1 ইঞ্চিতে 16 মাইল স্কেলকে দেখাতো। মানে গ্রাউন্ডে যদি আমি 16 মাইল যাই, ম্যাপে আমরা মাত্র 1 ইঞ্চি যাব। এটা বিশাল এলাকার ম্যাপ ছোট্ট জায়গায় চলে আসতো। 1:2,50,000 যেটাকে আমরা ডিগ্রি শিট বলছি, সেক্ষেত্রে তারা 1 ইঞ্চিতে 4 মাইল যেত, অর্থাৎ ম্যাপে 1 ইঞ্চি, গ্রাউন্ডে 4 মাইল। ঠিক একইভাবে 1:1,25,000 যে আমার স্কেল ম্যাপ, যেখানে আমরা স্কেল পাচ্ছি, সেখানে সেটার কনসিডারেশন হচ্ছে 1 ইঞ্চিতে 2 মাইল। যেখানে 1:50,000 সেখানে তারা 1 ইঞ্চিতে 1 মাইল, অর্থাৎ 2 সেন্টিমিটারে আমরা কি জানি 2 সেন্টিমিটার টু 1 কিলোমিটার, সেখানে ওরা 1 ইঞ্চিতে 1 মাইল। এটাও কিন্তু একটা পরীক্ষার প্রশ্ন হতে পারে। নেক্সট দেখো 1 ইঞ্চিতে হাফ মাইল কখন, 1:25,000 যখন স্পেশাল পারপাস ম্যাপ। ঠিক একই জিনিস আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করি, ক্যাডাস্ট্রাল বলে তোমরা নিশ্চয়ই জানো যে ক্যাডাস্ট্রাল, হোয়াট ইজ ক্যাডাস্ট্রাল? ক্যাডাস্ট্রাল হচ্ছে মৌজা, অর্থাৎ আমরা যে ভারতবর্ষের সব থেকে বড় ম্যাপ পেয়ে থাকি তার নাম হচ্ছে মৌজা ম্যাপ। এই ম্যাপেরও একটা স্কেল দিয়ে তোমাদের প্রশ্ন হতে পারে, এটা আমি অক্সিলারি শিখিয়ে রাখছি। 16 ইঞ্চিতে 1 মাইল, দেখো এটা পুরোটাই এর উল্টো। 1 ইঞ্চিতে 16 মাইল, আমরা 16 ইঞ্চিতে 1 মাইল। একটা বিশাল বড় ম্যাপ পাবো ছোট্ট এলাকার, মানে পুরো বিস্তৃত ঘটনা আমরা সব দেখতে পাবো মৌজাতে। এই 16 ইঞ্চিতে 1 মাইল, এটাকে যদি আমরা স্কেলে নিয়ে আসি তাহলে আমরা পাই 3960, অর্থাৎ 1:3960, এটা হচ্ছে তার আরএফ। যদি এটাকে রাউন্ড ফিগারে দেখায় 1:4000 দেখাতে পারে। এটা কিন্তু একটু মাথায় রাখবে, তোমাদের জন্য আমি এটুকু বলে রাখলাম। দেখো আরেকটা জিনিস এখানে বলে রাখি যে আমরা 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে জানি সময়ের পার্থক্য হয় 4 মিনিট, কিন্তু 1 ডিগ্রিতে আমরা যদি উপরে বা নিচে যাই 1 ডিগ্রি পার্থক্যে 4 মিনিটে ঠিক কতটা কিলোমিটার দূরত্ব অতিক্রম করি জানো? 111 কিলোমিটার রাফলি বলা হয়। সেই হিসাবে আমরা যদি 1:50,000 স্কেলকে দেখি তাহলে মনে করা হয় তার এলাকা হচ্ছে 700 থেকে 710 স্কয়ার কিলোমিটার। ঠিক একইভাবে স্পেশাল কেস যে ম্যাপগুলো সেটা মোটামুটিভাবে 175 স্কয়ার কিলোমিটার এলাকা
জুড়ে অবস্থান করে থাকে। তো এটা একটা মজাদার জিনিস, এটা তোমাদের কাছে একটু তুলে ধরলাম। এই রেফারেন্সটা একটু স্ক্রিনশট নিয়ে লিখে ফেলবে, কারণ তাতে তোমাদের কাজে দেবে। এখন এই ওল্ড সিরিজ ম্যাপ থেকে বেরিয়ে বিজ্ঞানীরা বললো না, আমরা এই ম্যাপ অনেক প্রাচীন হয়ে গেছে, আমরা একটু নতুন সিরিজে আসবো, কারণ অলরেডি সারা পৃথিবীতে IMW শুরু হয়ে গেছে। IMW কি? ইন্টারন্যাশনাল যে আমাদের সিস্টেম, যেখানে ইন্টারন্যাশনাল ম্যাপ অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ IMW তারা কাজ শুরু করে দিয়েছে, যেখানে প্রজেক্টেড হচ্ছে 1915 সাল থেকেই সারা পৃথিবীতে সার্ভে করা হবে এবং তার ভিত্তিতে একটা ডেটাম সেট হবে। সেই ডেটামটার ভিত্তিতে সারা পৃথিবীতে আমরা ম্যাপকে মেক করব বা বানাতে পারবো। 2005 সালে আমাদের গভর্নমেন্ট, যারা সেই সময়ে গভর্নমেন্টে ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা ন্যাশনাল ম্যাপ পলিসি অফ 2005 নিয়ে আসে এবং তার ভিত্তিতে আমরা IMW ম্যাপকে নিয়ে কাজ শুরু করি, যেখানে সার্ভে অফ ইন্ডিয়া ন্যাশনাল ম্যাপ পলিসি 2005 এর আন্ডারে দুটো ম্যাপ সিরিজ বার করতে বলে। একটাকে বলা হয় ডিফেন্স সিরিজ ম্যাপ DSM এবং আরেকটা সবার ব্যবহারের জন্য, সেটা হচ্ছে ওপেন সিরিজ ম্যাপ। ডিফেন্স সিরিজ ম্যাপ বলা হয় কি, এই দুটো ম্যাপই একই প্রিন্সিপালে তৈরি হবে। কি প্রিন্সিপাল? না WGS 84 অর্থাৎ ওয়ার্ল্ড জিওডেটিক সার্ভে, যেটা 1984 সালের ডেটাম লাইন সেট করা হয় সারা পৃথিবী জুড়ে, সেই ভিত্তিতে কাজ করা হবে। কিছু কিছু দেশের ডিফল্টার বলে কে বাদ দেয়, তারা কি করে লোকাল ডেটাম এভারেস্টকে, যেমন আমাদের নেপাল এভারেস্ট ডেটামে তারা সমস্ত ম্যাপ তৈরি করে থাকে। সেই কারণে সারা পৃথিবী জুড়ে যদি আমরা কাজ করি, এভারেস্ট ডেটাম না দিই, তাহলে আমরা WGS 84-এ যাব। যদি লোকাল হিসেবে কাজ করি তাহলে আমরা এভারেস্ট ডেটামে যাব। এটা তোমরা যারা GIS করো তারা খুব ভালো করে জানো যে এই ডেটামের প্রশ্নটা কেন আসে। এখন বিষয় হচ্ছে এই ডিফেন্স সিরিজ ম্যাপ কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। কেন ব্যবহার করতে পারবো না? কারণ ডিফেন্সের কাজে, প্রতিরক্ষার কাজে বিভিন্ন তথ্য অনেক ডিটেলে থাকে। এই তথ্যকে আমরা সবসময়, আমরা যদি আমাদের সিভিলিয়ানদের হাতে চলে আসে তাহলে অনেক মারাত্মক ঘটনা চলে আসতে পারে সামনে। সেই কারণে ডিফেন্স সিরিজ ম্যাপ শুধু ডিজিটাল ফরম্যাট বা অ্যানালগ ফরম্যাট যাই বলো না কেন, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ডিফেন্সের হাতে, আর্মিদের হাতে। ওপেন সিরিজ ম্যাপ যেটা আমরা সবাই ব্যবহার করতে পারি, আমরা নির্দিষ্ট ডকুমেন্ট দিয়ে অনলাইন, আমরা যদি সার্ভে অফ ইন্ডিয়ার .নকশে অবস্থায় চলে যাই, এখানে যদি সার্চ মারি আমরা কিন্তু ডিরেক্ট এখান থেকে ডাউনলোড করতে পারবো। আমাদের আধার বা এরকম কোনো একটা যে ইনস্টিটিউটের সাথে যুক্ত আছি সেটাকে দিয়ে সেই ডেটা থেকে আমরা ওপেন সিরিজ ম্যাপ, সেই অঞ্চলে যেটার উপর আমরা কাজ করতে চাই সেখানে কিন্তু আমরা এই ম্যাপটাকে ডাউনলোড করতে পারবো। তো ওপেন সিরিজ ম্যাপ তোমরা ইজিলি যে কোনো জায়গায় থেকে, তোমরা আশেপাশে যে সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে রিজিওনাল, সেখান থেকে তোমরা এর ডেটা কালেক্ট করতে পারো। বর্তমানে আমাদের যে সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে এর সদর দপ্তর কিন্তু দেরাদুন, এটাও বলে রাখি, কিন্তু বর্তমান রেফারেন্সে নয়, এটা আমাদের কলকাতাতেই প্রথম ছিল। ধীরে 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 কাজের সুবিধার জন্য সেটাকে শিফট করা হয়েছে, তো এখন দেরাদুনে রয়েছে। তো ওপেন সিরিজ ম্যাপ কিভাবে হয় দেখো, আগে যখন ওল্ড সিরিজ ম্যাপ দেখালাম সব নিচে ছিল ডেটা, এখানে দেখো সব ডেটা বাঁদিকে, সমস্ত কিছু নাম্বারিং সিস্টেম। এখানে যেটা নাম্বার হচ্ছে কি G44Q12, তার মানে নাম্বার কিন্তু আর ওরকম ভাবে নেই যেটা এখানে নাম্বার রয়েছে, তার মানে নাম্বারের একটা প্যাটার্ন রয়েছে। এটা দেখো একদম মিডিলে একটা ব্লক করা রয়েছে, মিডিল ব্লকটা হচ্ছে তোমার এই ম্যাপটা এখানে মিডিলে থাকবে এবং এখানে কোন কোন স্টেট কোন কোন ডিস্ট্রিক্ট সেটা ফলো করছে সেটাও এখানে দেখে নেবে, এটার মধ্যে দেখা যাবে। নিচে থাকবে তার ইন্ডেক্সিং একসাথে এবং তার নিচে থাকবে তার স্কেল, রেফারেন্স নাম্বার, এভরিথিং, কে পাবলিশ করেছে, কোন সার্ভেয়ার জেনারেলের আন্ডারে পাবলিশড হয়েছে, সমস্ত ডকুমেন্টেশন এইখানে আমরা দেখতে পাবো। এখন বিষয় হচ্ছে এই ম্যাপটা কিভাবে তৈরি হচ্ছে। দেখো প্রথম হচ্ছে মিলিয়ন শিট, সেম অ্যাজ 10 লাখ, কিন্তু এক্সটেনশন কিন্তু চেঞ্জ হয়ে গেল 6 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রিতে, 50 মিটার 500 মিটার ইন্টারভেল, রেফারেন্স নাম্বার D50। ডিগ্রি শিটের ক্ষেত্রে 2,50,000 সেম, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রিতে 100 মিটার ইন্টারভেল, D50G নাম্বার। এরপরে তাকে 15 মিনিট শিটে ভাঙা হচ্ছে, যার স্কেল ডাইরেক্ট হচ্ছে 1:50,000-এ 15 মিনিট ইন্টু 15 মিনিট এক্সটেনশন, 20 মিটার ইন্টারভেল এবং D50G10, এইভাবে নাম্বার ভাঙা হলো। কোয়াড্রান্ট শিটের ক্ষেত্রে 7 মিনিট 30 সেকেন্ড করে ভাঙা হলো, 1:25,000 এবং এর নাম্বার হলো D50G10 AC। 3 মিনিট শিটকে আমরা 3 মিনিট ইন্টু 3 মিনিটে স্কেলের রেফারেন্স 1:10,000-এ ভাগলাম, যেখানে আমরা D50G10X এরকম নানা রকম স্পেশাল নাম্বার দিয়ে আমরা এগিয়ে দিলাম। এখন বিষয় হচ্ছে এই তিনটে শিট আমরা কিভাবে পাচ্ছি দেখো। প্রথমত আমাদের IMW যে ম্যাপ দিল সেই ম্যাপটার ক্ষেত্রে উইথ মাইনর মডিফিকেশান ইউজ আপ টু 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, আমরা 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি থেকেই ব্যবহারটা শুরু করব ইন্ডিয়া।
কেন তার আগেরটা করব না, তার পিছনের কারণগুলো আমি পরে বলছি, আগে এটা দেখে নাও। দেখো, সিন্স দ্য IMW ম্যাপ নাম্বার ফর ইন্ডিয়া উইল অলওয়েজ স্টার্ট উইথ এন, কারণ আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছি তো সবসময়ই এন ইউজ করতে হবে, সেই কারণে বারবার এন ইউজ করার দরকার নেই, সেই কারণে তারা ফার্স্ট লেটার এনকে অমিট করে দিল, বাদই দিয়ে দিল। সেটা কিভাবে আসছে পরে বলছি। দ্য নেক্সট অ্যালফাবেট অ্যান্ড নাম্বার অফ দ্য IMW ম্যাপ ডিনোট 6 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি রিজিয়ান, যেটা পড়ছে সেটাকে আমরা কালিয়ানপুরের রেফারেন্সে যদি দেখি সেটা NG43-তে পড়বে। এটা একটা রেফারেন্স আমি বলছি। এই 6 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি রেক্টাঙ্গেলকে 24টা স্কোয়ারে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রিতে ভাঙা হবে এবং সেই ভিত্তিতে কিন্তু আমাদের ইস্ট ওয়েস্টের ডেরিভেশন তৈরি হবে। কিভাবে হচ্ছে একটু দেখো। যদি আমরা ইউটিএম প্রজেকশনকে জানি, দেখো আগেরটা আমরা ওপেন যে আমরা ওল্ড সিরিজ ম্যাপ করলাম সেগুলো ছিল হচ্ছে পলিকনিক প্রজেকশনে, কিন্তু এই যে প্রজেকশনটা যেটা আমাদের ওপেন সিরিজ ম্যাপ তৈরি হলো, যেটা WGS84 দিয়ে আমাদের বলা হচ্ছে ডেটাম লাইনকে মেনটেন করে হবে, সেই প্রজেকশনটা এলো কি ইউটিএম প্রজেকশন। ইউটিএম প্রজেকশন মানে কি ইউনিভার্সাল ট্রান্সভার্স মার্কেটার্স। এবার এই প্রজেকশনের ক্ষেত্রটা কি বলা হলো, যেখানে হ্যাবিটেশন বেশি সেই সমস্ত অঞ্চলগুলোকে 4 ডিগ্রি ইন্টু 6 ডিগ্রিতে ভাঙা হবে। 4 ডিগ্রি ইন্টু 6 ডিগ্রি মিনস 0 ডিগ্রির উপরে 40 ডিগ্রি অবধি এবং 0 ডিগ্রির নিচে 40 ডিগ্রি দ্রাঘিমা অক্ষরেখা অবধি যদি আমরা আসি, অর্থাৎ 40 ডিগ্রি উপরে আমরা যদি যাই অক্ষরেখা অবধি এবং 40 ডিগ্রি অক্ষরেখা নিচে যদি আসি, তাহলে আমরা 4 ডিগ্রি করে করে ইন্টারভেলে একটা করে অক্ষরেখা পাবো। এই অক্ষরেখাতে সবকটা আমরা অক্ষরেখা পেলাম। দ্রাঘিমা বলা হলো আমরা 180 ডিগ্রি থেকে যদি 174 ডিগ্রি অবধি ইস্ট ওয়েস্টে চলে যাই, তাহলে আমরা 6 ডিগ্রি ইন্টারভেল করে করে পাবো। এই হিসাবে 6 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রিতে ভাঙা হলো। তাহলে অক্ষরেখার মানে ভাঙা হলো 4 ডিগ্রি, দ্রাঘিমার মানে ভাঙা হলো 6 ডিগ্রি ইউটিএম প্রজেকশনের প্রিন্সিপালে। এই হিসাবে আমরা যদি ল্যাটিটিউড লংগিটিউডের গ্রিডগুলো ফরমেশন দেখি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এর অদ্ভুতভাবে 0 ডিগ্রির উপরের অংশগুলো স্বাভাবিক নর্থ, নিচের অংশগুলো স্বাভাবিক সাউথ হবে। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে যে অংশগুলো প্রথম রিজিয়ানে পড়বে, অর্থাৎ 0-র উপরের দিকে আমরা ABCDEF এইভাবে যাব এবং 180 ডিগ্রি থেকে যত ডান দিকে আসবো 2, 3, 4, 5, 6, 7, 8 করতে করতে দেখো 21, 22, 23, 24 এই সময় 37, 38, 39, 40 এরকম নাম্বারে আমরা পাবো। তার মানে আমরা যদি ভারতের ক্ষেত্রে চলে আসি, ভারতের ক্ষেত্রে আমাদের নাম্বারিং সিস্টেম কি হচ্ছে দেখো, আমরা এই নাম্বারে যদি চলে আসি তাহলে 0 ডিগ্রির উপরে আমরা BCDEFGHIJ এইভাবে আমরা সব অক্ষরেখাগুলোকে পাচ্ছি এবং দ্রাঘিমাগুলোর রেফারেন্সে আমরা নাম্বার পাচ্ছি ওপাশ থেকে 42, 43, 44, 45, 46, 47। তাহলে 4 ডিগ্রি ইন্টু 6 ডিগ্রির মাইনিউট ডেভিয়েশন আমরা এখানে পেলাম। এই ভিত্তিতে অর্থাৎ এই যে 6 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি ডেরিভেশন, একে আমরা যদি যে কোনো একটাকে তুলে নিয়ে আসি, অর্থাৎ আমি যদি বলি আমি এই H45কে আমার ভাগ করা হবে, তাহলে 6 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি যার রেফারেন্স, তাহলে H45 তার আগে কি থাকছে n, তাহলে n আমাদের বাদ দিয়ে দিতে, কারণ আমরা সবসময় নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছি সেই কারণে n বাদ। H45 এর রেফারেন্স নাম্বার 6 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি, তাহলে 6 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রিতে আমরা কি পাচ্ছি, একটা দ্রাঘিমা পাচ্ছি, একটা অক্ষরেখা পাচ্ছি। এই 6 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রিকে আমরা যদি গুণ করি তাহলে কটা গুণ, 24টা ঘর হয়। দেখো এই 24টা ঘরকে ভাঙা হলো এ থেকে এক্স অবধি এবং প্রত্যেকটা ঘর 1 ডিগ্রি করে করে মান পেল। দেখো 24, 25, 26, 27, 28, 72, 73, 74, 75, 76, 77, 78, অর্থাৎ 1 ডিগ্রি করে অক্ষরেখা, 1 ডিগ্রি করে দ্রাঘিমা। এই হিসেবে আমরা এ থেকে এক্স অবধি নাম্বার পেলাম। এর নাম্বারিং সিস্টেমে 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রিতে যখনই আমরা ভাগ করতে পারলাম এই 24টা গ্রিডের রেফারেন্সে, তাহলে তার আমাদের নাম্বারিং সিস্টেমে আমরা কি পাচ্ছি, 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি স্কোয়ারে ভাগ করে দেওয়া। যে কোনো একটাকে আমরা যদি পেয়ে যাই, দেখো আমরা 1 ডিগ্রি 1 ডিগ্রিতে পেয়ে যাচ্ছি, 75, 76 বা 75, 24, 25 যে কোনো একটাকে যদি আমি নিই, আমরা ধরো এখান থেকে এক্সটাকে তুলে আমরা কি করলাম, 1 ডিগ্রিকে আমরা ভাগ করলাম। কিভাবে,
প্রত্যেকটাকে আমরা যদি চার্ট করে ভাগ করি তাহলে অটোমেটিক্যালি 15 মিনিট 15 মিনিট 15 মিনিট করে ভাগ করছি ঠিক আগেরটার পদ্ধতিতে, তাহলে অটোমেটিক্যালি আমরা 15 মিনিট ইন্টু 15 মিনিট সিরিজও এখান থেকে পেয়ে যাচ্ছি। তার মানে আমরা এখান থেকে যেটা H45 পাচ্ছি, তাহলে H45x এর রেফারেন্সে আমি একটা 12কে তুলছি। দিস ইজ দ্য নাম্বার অফ ওপেন সিরিজ। ওকে, তার মানে H45 হচ্ছে আমার মিলিয়ন শিট, x হচ্ছে আমার ডিগ্রি শিট এবং 12 হচ্ছে আমার 15 মিনিট শিট। দিস ইজ দ্য ডেরিভেশন অফ ওপেন সিরিজ ম্যাপ। আশা করি প্রত্যেকে বিষয়টাকে বুঝতে পারলে। যদি কোনো জায়গায় মনে হয় যে বুঝতে অসুবিধা হয়েছে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করলাম একটু দ্রুত বলতে হচ্ছে, কারণ ভিডিওর লেন্থ বারবার মাথায় আসছে যেন বেশি না বড় হয়ে যায়, কারণ এই সমস্ত বিষয়গুলো দ্রুত বলে দেওয়াটাই যথোপযুক্ত। কারণ অলরেডি বিভিন্ন প্রবলেমের মধ্যে থাকার জন্য ভিডিও সেইভাবে বানাতে পারা যায়নি, তার জন্য অনেক অনেক তোমাদের কাছে আমি কি বলবো, মানে এত আশেপাশের আওয়াজ সমস্যা করছে যে আমি ক্ষমা প্রার্থী তার জন্য। তো তোমরা অবশ্যই ভিডিও পছন্দ হলে লাইক করবে, শেয়ার সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই ভালো করে পরীক্ষা দাও। প্রত্যেকের ভালো রেজাল্ট হোক, ভালো দিন সামনে আসুক। WBSSC যাদের দিচ্ছ তারা প্রত্যেকে মন দিয়ে পরীক্ষা দাও এবং খুব ভালো পরীক্ষা হোক। অলরেডি তোমাদের সিট অ্যাসেম্বল হয়ে গেছে, তোমরা কোথায় কোথায় পরীক্ষা দিচ্ছ সেগুলো ভালো করে দেখে নিয়ে তার আগে থেকে একটা মেন্টাল প্রিপারেশান নিয়ে যাবে। এবং যারা NEP বা মাস্টার্স লেভেলের ভিডিও দেখছো প্রত্যেককে বলার যে তোমরা ভালো করে টোপোশিট শেখো। খুব দরকারি একটা জিনিস আমি শেখালাম, এটা অনেক সময়ই বইতে থাকা সত্ত্বেও আমরা বুঝে উঠতে পারি না। একটু ভালো করে বুঝবে, যদি কোথাও অসুবিধা থাকে চলেও আসতে পারো। কল্যাণী আমার ছোট্ট পড়ানোর জায়গা, তোমরা যোগাযোগ করতে পারো 7365091969 নাম্বারে। প্রত্যেককে ধন্যবাদ, ভালো থাকবে, সকলের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।